অন্নপূর্ণা ভান্ডারের এই যে 12 পাতার ফর্ম, সেটাকে সঠিকভাবে কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমি সম্পূর্ণভাবে বলে দেবো। লেখাটা ইংরেজিতে হলেই ভালো, কারণ সমস্ত কাগজপত্র আমাদের ইংরেজি ভাষাতেই থাকে। সেটা নাম বলো, সংখ্যা বলো, সবকিছু কি চাইছে তোমাকে কি লিখতে হবে নিজেরাই বুঝে বুঝে লিখতে পারবে। ভিডিওটা সম্পূর্ণ দেখো। দেখো এখানে কি লেখা আছে ফর্মের উপরে, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তাহলে বিভাগ ক্ষেত্রে কি লেখা আছে, পারিবারিক পরিচয়। তোমার পরিবার সম্পর্কে একটু জানতে চাইছে, যেখানে তুমি তোমার পরিবারের যে কোনো একজনকে তো গার্জিয়ান হিসেবে দেখাবে। তাই ওখানে দেখো 1 নম্বর কলমে আছে বাঁদিকে পরিবারের প্রধানের নাম, ব্র্যাকেটে HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি। তাকে তুমি কাকে দেখাবে? তোমার পরিবারের যে উপার্জন করে বা যাকে গার্জিয়ান হিসেবে দেখাবে তারই নাম। বিকল্প ইনপুট যে মাঝখানের যে কলমটা আছে যেখানে পুরো নাম লিখুন ওটা লেখা, সেখানে লিখতে হবে। মানে তুমি যদি তোমার স্বামীকে দেখাও, তোমার বাবাকে দেখাও, বা তোমার শ্বশুরকে দেখাও, শাশুড়িকে দেখাও, বা যে কাউকে ঘরের গার্জিয়ান হিসেবে দেখাবে, সেখানে শুধুমাত্র তারই নাম লিখতে হবে। আর ডান দিকে দেখো নির্দেশনা বলে সঠিক হলে টিক চিহ্ন দিন, এটা লেখা আছে। এবার যার তুমি পরিবারের নাম দেবে গার্জিয়ান অনুযায়ী, তার আধার কার্ডে কি নাম আছে সেই নামটাই তুমি লিখবে এখানে। তাহলে মাঝখানে তুমি হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখলে, যেখানে পুরো নাম লিখন লেখা আছে। লেখার পরে ওই ডান দিকে যে কলমটা যেখানে নির্দেশনা লেখা, ওখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। ঠিক আছে? এবার সেই হেড অফ দ্য ফ্যামিলির সম্পর্কেই তো জানতে চাইছে এই কলমে, তাই 2 নম্বরে জানতে চাইছে তার জন্ম তারিখ। আর মাঝখানে দেখো কি লেখা আছে, দিন মাস বছর, মানে এইভাবে লিখতে হবে। মানে তার জন্ম তারিখটা আগে লিখতে হবে, তারপরে মাঝে জন্ম মাসটা লিখতে হবে, আর শেষের দিকে ডান দিকে জন্ম বছরটা লিখতে হবে। তাহলে যাই হবে তোমার হেড অফ দ্য ফ্যামিলির জন্ম তারিখ, ডেট অফ দ্য বার্থটা ওইভাবে লিখতে হবে। ডান দিকে যে কলমটা নির্দেশনা, যেখানে ফাঁকা ঘর আছে ওখানে একটা করে টিক চিহ্ন দিয়ে দেবে। যেখানে যেখানে ফিল আপ করবে তার ডান দিকে টিক চিহ্ন একটা করে দিয়ে দেবে। এবারে পরিবারের প্রধানের মানে হেড অফ দ্য ফ্যামিলি, তার লিঙ্গ মানে সে পুরুষ না মহিলা না অন্যান্য, সেটা যদি গার্জিয়ান তোমার যাকে তুমি পরিবারের মেন দেখাচ্ছ সে যদি পুরুষ হয় তাহলে পুরুষের টিক চিহ্ন দেবে, ঘর দেওয়া আছে পুরুষের পাশে। মহিলা হলে মহিলার পাশে টিক চিহ্ন দেবে, আর অন্যান্য হলে অন্যান্যর পাশে। আর ডান দিকের কলমে যেখানে নির্দেশনার যে কলমটা এক একটা করে ফাঁকা, সেখানেও একটা টিক চিহ্ন দিয়ে দেবে। তারপরে 4 নম্বরের সংখ্যায় কি জানতে চাইছে, হেড অফ দ্য ফ্যামিলির আধার নম্বর, মানে সেই যাকে তুমি গার্জিয়ান দেখিয়েছো তার আধার নম্বরটা, আধার কার্ডে যে নাম্বার আছে আধার নাম্বার, সেটাকে ওখানে ফিল আপ করতে হবে মাঝখানে, সেটা ওখানে দিয়ে দিলে। আর ডান দিকের ঘরের নির্দেশনার ঘরে আরেকটা টিক চিহ্ন দিয়ে দিলে। এবার 5 নম্বর পয়েন্টে কি জানতে চাইছে, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, মানে এটা কোনো অপশন একটা, যদি থাকে দিও, না থাকলে না দিও। বা অনেক সময় এমনও হবে যে আছে হয়তো দিয়ে দেয়নি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যদি তোমার ডিজিটাল রেশন কার্ড থাকে, তুমি প্রতি মাসে রেশন তোলো, তাহলে তোমার হচ্ছে সত্যটাই বলা উচিত। হ্যাঁ হলে ওখানটা ওই রেশন কার্ডের নাম্বারটা লিখে দেবে, হ্যাঁ যে কজনের আছে সে কজনের। এবার মাঝখানে রেশন কার্ডের নাম্বারটা লিখে ডান দিকে নির্দেশনা ঘরে আবার একটা টিক চিহ্ন দিই। আর 6 নম্বর পয়েন্টে কি জানতে চাইছে, পরিবারের সদস্য সংখ্যা। তোমার পরিবারে তোমাকে নিয়ে, তোমার হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে টোটাল কজন পরিবারের মেম্বার আছে। আর এই ফর্মে ম্যাক্সিমাম পরিবারের 5 জনকে দেখানোর জায়গা দিয়েছে, মানে 5 জনের নাম দেওয়া যায়। যত যদি 7-8 জন হয় 7-8 জনের দেওয়া যাবে না, 5 জনেরই ম্যাক্সিমাম দেওয়া যাবে। তাহলে পরিবারের সদস্য সংখ্যাটা সংখ্যা রূপেই ওখানে লিখতে হবে। যদি তোমার পরিবারে 3 জন থাকে তাহলে 3 লিখবে, যদি 4 থাকে 4 লিখবে, যদি 5 থাকে 5 লিখবে, যদি 2 থাকে 2 লিখবে। এইভাবে তোমাকে মাঝখানের কলমে এই ফাঁকা জায়গাতে ওই সংখ্যায় লিখতে হবে। আর শুধুমাত্র সংখ্যায় দেখো ডান দিকে লেখা আছে, ওটা বলেই দিয়েছে। আর 7 নম্বর পয়েন্টে কি জানতে চাইছে, ঠিকানা। এবার এটা যেহেতু হেড অফ দ্য ফ্যামিলির জানতে চাইছে, তাহলে হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড অনুযায়ী সমস্ত কিন্তু বিবরণ এখানে সঠিক লিখতে হবে, আধার কার্ডে যা আছে। তাহলে ঠিকানা আধার কার্ডে যেটা আছে সেটাকে ওখানে লিখতে হবে। আর এটা স্থায়ী ঠিকানা হিসেবে চাইছে, তাহলে আধার কার্ডে যে অ্যাড্রেসটা সেটাই দিয়ে দেবে। আর স্থায়ী ঠিকানা যেখানটা ডান দিকের নির্দেশনার কলম আছে ওখানে আরেকটা টিক চিহ্ন দিয়ে দেবে। 8 নম্বর পয়েন্টে কি জানতে চাইছে, যোগাযোগ নাম্বার। আর দেখো কি লেখা আছে, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর, সংযুক্ত মোবাইল নাম্বার। মানে যাকে তুমি গার্জিয়ান হিসেবে পরিবারে দেখিয়েছো, যে উপার্জন করে, তার যে আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটাই এখানে চাইছে, তার সেই মোবাইল নাম্বারটাই এখানে দেবে মাঝখানের ঘরে। ঠিক আছে? 9 নম্বর পয়েন্টে কি জানতে চাইছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। তাহলে হচ্ছে তারপরে মাঝখানে কলমে দেখো কি আছে, পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি। তা পরিবারের প্রধানের যেহেতু আগের কলমে তুমি নাম দিয়েছো, যেই নামটা দিয়েছো সেই নামটা এখানে লিখবে। এরপরে পরিবারের প্রধানকে বাদ দিয়ে এবার ঘরে পরিবারে তুমি যে কটা সদস্যকে দেখিয়েছো সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। আর যার এখানে অন্নপূর্ণা ভান্ডারটা ফিল আপ হচ্ছে, ধরো পরিবারের সদস্য যে আছে মেন যে গার্জিয়ান, তারও যদি অন্নপূর্ণা ভান্ডার এখানে ফিল আপ হওয়ার থাকে, তাহলে ডান দিকের কলমে দেখো হ্যাঁ 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 এমনি আছে। তা পরিবারের ম্যাক্সিমাম 5টা যেহেতু দেখানো যে জায়গা আছে, এখানে 1 2 3 4 5 করে আছে, তাহলে পরিবারের প্রধানের আগে নামটা HOF এর পাশে লিখে দিলে, যেটা আগের কলমেও দিয়েছিলে। আর সদস্য নম্বর 1, মানে পরিবারের প্রধানকে বাদ দিয়ে এবার তুমি তোমার দেবে,
বা যার অন্নপূর্ণা ভান্ডারটা হচ্ছে তার নামটা এখানে চাইছে, তার জন্ম তারিখটা চাইছে, আর তার সে পুরুষ না মহিলা, অবশ্যই মহিলা হবে কারণ অন্নপূর্ণা ভান্ডারে তো মহিলার ফিল আপ হচ্ছে। তাই তাহলে 1 নম্বর যে সদস্য নম্বর 1 তাতে নিশ্চয়ই তুমি তোমারটা দেবে। তাহলে তোমারটা ওখানে দিলে, তোমার নাম দিলে, তোমার ডেট অফ বার্থ দিলে, তোমার লিঙ্গ দিলে, আর পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক মানে যাকে তুমি হেড অফ দ্য ফ্যামিলি উপরের কলমে যাকে পরিবারের গার্জেন হিসেবে দেখিয়েছো তার সাথে তোমার কি সম্পর্ক, সেই সম্পর্কটা তার পাশে সম্পর্কের পাশে ভালো করে লিখে লিখে দিতে হবে। সবকিছু আমি যেহেতু বলেছি ইংরেজিতে লিখবে বড় অক্ষরে, কারণ সব কাগজপত্র আমাদের ইংরেজিতে লেখা থাকে, তাহলে ওটা লিখলেই সব থেকে বেশি সুবিধা। তাহলে তুমি যদি এই পরিবারের প্রধানের মেয়ে হও তাহলে ডটার লিখবে, পরিবারের প্রধানের যদি স্ত্রী হও তাহলে ওয়াইফ লিখবে, যদি মা হও মাদার লিখবে, যদি বোন হও তাহলে সিস্টার লিখবে, যাই হবে তোমার সাথে সেই পরিবারের প্রধানের সম্পর্ক কি সেই সম্পর্কটা তুমি ওখানে লিখবে। আর তোমার এখানে এবার তোমার এখানে আধার নাম্বারটা চাইছে। এবার এটা হওয়ার পরে ডান দিকের কলমে দেখো হ্যাঁ 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 আর কি টিক চিহ্ন আছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তাহলে পরিবারের প্রধানেরও যদি এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে তাহলে কিন্তু তার একটা হ্যাঁতেও হ্যাঁ লিখে দেবে। আর যদি সে কোনো পুরুষকে তুমি দেখিয়ে থাকো তাহলে নিশ্চয়ই অন্নপূর্ণা যোজনাতে পুরুষের এটা হচ্ছে না, তাহলে প্রথম হ্যাঁটা কিন্তু লিখবে না, দ্বিতীয় হ্যাঁটা সদস্য নম্বর 1 জন্য। তাহলে তুমি ওখানে তুমি মহিলা, তোমার হ্যাঁটা লিখবে, তাহলে দ্বিতীয় কলমে তোমার হ্যাঁ লিখবে। আর সদস্য নম্বর 2 এবারে 2 3 4 5 পরিবারের ম্যাক্সিমাম যেহেতু 5টা দেখানোর জায়গা আছে তাই যে কটা হবে সেই অনুযায়ী তুমি এটাকে বুঝে বুঝে লিখবে। এবার তুমি দেখো 10 নম্বর পয়েন্টে কি আছে, 10 নম্বর পয়েন্টে আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ হস্তান্তরের জন্য। প্রথমত যাকে গার্জেন হিসেবে দেখাচ্ছ এখন পুরোপুরি হেড অফ দ্য ফ্যামিলির বিবরণটাই চাইছে সব কিছু, শুরুতে তাকে দিয়ে শুরু হচ্ছে। তাহলে প্রথম মাঝখানে কি আছে, হেড অফ দ্য ফ্যামিলি মানে যাকে তুমি ঘরের গার্জিয়ান হিসেবে দেখিয়েছো আগের কলমে সব জায়গাতে, তারই ওখানে ব্যাংক কোন ব্যাংকে আছে আগে ব্যাংকের নামটা লিখবে, ঠিক আছে। এবার তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখবে, তার ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে আইএফএসসি কোডটা লিখবে। আর একটা কথা মনে রাখতে হবে, ডান দিকের কলমের নির্দেশনার ঘরে কি লেখা আছে দেখো, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। মানে যেসব ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে সেই সব কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এখানে দিতে হবে। তাহলে হেড অফ দ্য ফ্যামিলির যে গার্জেন তার ব্যাংক দিলে, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলে, তার আইএফএসসি কোড দিলে। এবার সদস্য সংখ্যা 1 2 3 4 5 এইভাবে। তুমি ধরো তোমার নিজেকে সদস্য সংখ্যা নম্বর 1 দিয়েছো, তাহলে তুমি 1 ঘরে নিজের নাম দিলে, তোমার ব্যাংকের নাম লিখলে, তোমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার লিখলে, তোমার আইএফএসসি কোড লিখলে এগুলো সেটাই লিখতে হবে যেগুলো ডিবিটি লিঙ্ক আছে, তাই তো, নাহলে কিন্তু হবে না। সদস্য নম্বর 2 এভাবে যদি তুমি ম্যাক্সিমাম 5 জনের করে থাকো, সবার নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড লিঙ্ক যুক্ত, ডিবিটি লিঙ্ক যুক্ত ডিটেলসই এখানে ব্যাংকের দেবে। ঠিক আছে, এটা কমপ্লিট হলে এইভাবে বুঝে বুঝে ভালো করে বুঝতে পারবে। এবার 11 নম্বর পয়েন্টে কি জানতে চাইছে, এপিক হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। তাহলে আবার হেড অফ দ্য ফ্যামিলির যে ভোটার নাম্বার মানে এপিক নম্বর, সেটা কিন্তু এপিক নম্বরের পাশে দেখো ছোট্ট জায়গা আছে, ওখানটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওইটুকুনি জায়গার ভিতরেই তোমার ভোটার নাম্বারটা লিখতে হবে। তারপরে নিচে লেখা যাবে বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার, বিধানসভার নামটা ওটা লিখতে হবে। তুমি নিজের ভোটার কার্ডে ওটা পেয়ে যাবে ডিটেলস যে তোমার বিধানসভা ক্ষেত্রের নাম কি, কত নাম্বার আর কত নম্বর অংশ, মানে অংশ মানে এটা ইংরেজি থেকে পার্ট নাম্বার বলে। তাহলে তুমি তোমার ভোটার কার্ডে এই ডিটেলস গুলো পেয়ে যাবে। তাহলে প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির ভোটার নাম্বার, তার বিধানসভা ক্ষেত্র নাম এবং তার পার্ট নাম্বার। এবার সদস্য সংখ্যা 1 মানে তুমি ধরো এখানে নিজের 1 দেখিয়েছো, 2 অন্য কারো দেখিয়েছো, মোট কথা যাদের তুমি আগের কলমে দেখিয়েছো সদস্য 1 2 3 4 5 তাদের 1 করে এখানে দিতে হবে। ধরো সদস্য নাম্বার 1 তুমি নিজে দেখিয়েছো, তাহলে তো এবার তোমার ভোটার নাম্বারটা ওখানে দিতে হবে। তোমার বিধানসভা ক্ষেত্র নামটা ওই ভোটার ডিটেলস থেকে পেয়ে যাবে, এখানে তোমার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার মানে এখানে ইংরেজিতে পার্ট নাম্বার ওটা দেবে। এবার 2 3 4 5 তুমি যাদের আগেরটাতে শো করেছো তাদের সবার সেম টু সেম দেখে শুনে ভালো করে ওখানটা লিখে দেবে। এবার 12 নম্বর পয়েন্টে এখানে কি জানতে চাইছে দেখো, তোমার এবার কাস্ট জানতে চাই যে তুমি জেনারেল, তুমি আর্থিকভাবে দুর্বল, শিডিউল কাস্ট না শিডিউল ট্রাইব না ওবিসি না পিবিটি, যেই সব যা কিছু আছে তোমার যদি এসবের মধ্যে কিছু থাকে তাহলে সেই ঘরে একটা করে ঘর দেওয়া আছে, টিক চিহ্ন মারবে যদি এর মধ্যে তুমি কোনোটা একটা হয়ে থাকো। আর সেটা যাতে তুমি টিক মারবে সেই অনুযায়ী কিন্তু তার ডান দিকে নির্দেশনার ঘরে দেখো কি লেখা আছে, প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র, ক্রিমিনাল সবকিছু সার্টিফিকেট, তুমি যদি এখানে একটাও ঘর টিক দাও তাহলে কিন্তু তার সম্পর্কে সার্টিফিকেটও তোমাকে শো করতে হবে। আর তুমি জেনারেল যদি কাস্ট হও তাহলে এটা পুরো ছেড়ে দেবে। জেনারেল কাস্টের এখানে কোনো উল্লেখ নেই, এখানে হচ্ছে যারা পিছিয়ে পড়া বা অন্যান্য তাদের এখানে টিক চিহ্ন দেওয়ার অপশন, আর সেটা দিলেই কিন্তু তার সঙ্গে সম্পর্কিত সার্টিফিকেট কাগজপত্র এখানে জমা দিতে হবে। এবার রেশন কার্ড
খাদ্য ভর্তুকি, তার পরের পয়েন্টে কি চাইছে দেখো। এবার রেশন কার্ড তুমি যদি তোমার থাকে, খাদ্য ভর্তুকি, তাহলে তুমি ওটা মাঝখানে ঘরে তুমি টিক দেবে। যদি রেশন তোমার আছে তাহলে তো টিক দেবে। তারপরে 1 নম্বর, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, 1 নম্বর পয়েন্টে চাইছে। এটা রেশন কার্ড সম্পর্কিত সব ডিটেলস চাইছে। তোমার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে এই বাড়ির সবার, তাহলে ওখানে হ্যাঁ হ্যাঁ দেবে, আর যদি না থাকে না না দেবে, সোজা এখানে বোঝা যাচ্ছে। আর 2 নম্বর পয়েন্টে কি জানতে চাইছে, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করো। তোমার যে কার্ড আছে সেই কার্ডেই তো লেখা আছে তুমি এওয়াই ডিজিটাল রেশন কার্ড, না তোমার এসপিএইচএস, না পিএইচএস, না RKSY 1, না RKSY 2, নাকি ভর্তুকিহীন। যে আরেকটা রেশন কার্ড আছে যাতে কোনো কিছু পাওয়া যায় না, সেটা হচ্ছে ভর্তুকিহীন। তোমার এখানে যেই রেশন কার্ডটা, এই ডিজিটাল কার্ডটা তোমার আছে, সেই ঘরে তুমি টিক মারলে। আর ডান দিকের ঘরটায় দেখো নির্দেশনের ঘরটা ফাঁকা, ওখানটা ওটা টিক মেরে দিলে। আমি শুরুতেই বলেছি যে যে ঘরগুলো ফিল আপ করবে তার ডান দিকে তুমি টিক মারতে মারতে নামবে ফাঁকা ঘরে। এবার 3 নম্বর পয়েন্টে কি জানতে চাইছে, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। তাহলে তুমি যদি প্রতি মাসে তোমার ফ্যামিলি যদি রেশন নেয়, তাহলে তো হ্যাঁ বা না তুমি ওখানে টিক মেরে দেবে। আর ডান দিকের ঘরে আরেকটা টিক মেরে দেবে। আর সম্পদ, বাড়ির, এবার তোমার বাড়ির জমি জায়গা, তুমি কেমন সচ্ছল না অসচ্ছল, কেমন বাড়িতে থাকো, সেইটা সম্পর্কে জানতে চাইছে। 3 নম্বর পয়েন্ট দেখো, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, ওটা তো হয়ে গেছে। এবার সম্পদের মানে প্রপার্টির জানতে চাইছে। 1 নম্বর পয়েন্টে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। তোমার যদি পাকা ঘর আছে আর তার যদি 3টের বেশি রুম আছে বা 3টে রুম আছে, তাহলে সেই অনুযায়ী হ্যাঁ বা না ঘরে তুমি একটা করে টিক মেরে দিলে। আর ডান দিকের নির্দেশনার ঘরেও একটা টিক মেরে দিলে। এবার 2 নম্বর হচ্ছে পারিবারিক জমির মালিকানা। তোমার ফ্যামিলি মেম্বারের বা তোমার যদি জমি থাকে, নিজস্ব জমি, তোমার নামের জমি, তাহলে হ্যাঁ বা না হিসেবে দিলে। আর সেই অনুযায়ী ডান দিকে দেখো কি লেখা আছে, রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি এবং আর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। তোমার যদি জমি থেকে থাকে তার কাগজপত্রেই তুমি সবকিছু, রেজিস্ট্রেশনের নাম্বার টাম্বার, মিউটেশনের কপি, সবকিছু এই সংক্রান্ত যা কিছু জমি সংক্রান্ত লাগে তুমি ওখানে পেয়ে যাবে। এখানে সেগুলো কিন্তু কাগজপত্র হিসেবে শো করতে হবে যদি তোমার জমি থাকে। হ্যাঁ হলে তবেই শো করতে হবে। তোমার যদি জমি জায়গা না থাকে তাহলে না, তুমি টিক মারবে। তারপরের ক্ষেত্রে দেখো 3 নম্বর, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। তোমার এবার ফ্যামিলিতে যে কটাই মেম্বার আছে তাদের যদি নিজস্ব নামে জমি থাকে, তাদের টোটাল জমির মাপ অনুযায়ী শতক হিসেবে কত হচ্ছে সেটা তুমি তোমার জমির কাগজেই পেয়ে যাবে। যত কাটা আছে, বিঘে আছে, সেটাকে শতক হিসেবে বার করলে যা হয়, তোমার সেটাকে বুঝে সুঝে ক্যালকুলেট করে ওখানে লিখতে হয়। হ্যাঁ, এবার 4 নম্বরে দেখো যানবাহন। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে। তোমার পরিবারের কারোর কি 4 হুইলার বা এই সমস্ত কিছু গাড়ি আছে, যদি থাকে 2 হুইলার ভালো গাড়ি টাড়ি থাকে, তাহলে সেই হিসাবে হ্যাঁ বা না দেবে। আর যদি হ্যাঁ দাও, সেক্ষেত্রে সেই গাড়িটা কি গাড়ি, জিপ গাড়ি নাকি ট্র্যাক্টর, তার আর কি মডেল, তার সবকিছু নাম্বার টাম্বার এখানে দিতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, যা কিছু সহজে বাংলায় এটা বোঝা যাচ্ছে কি লিখতে হবে না লিখতে হবে, তাই তো। এবার 5 নম্বর পয়েন্টে দেখো, পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। এবার যদি তোমাদের পরিবার যদি কোনো ধরনের পলিসি থাকে, কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে, তা সেইগুলোকে এখানে দিতে হবে। না হলে পুরোপুরি না দিয়ে দেবে। আর হ্যাঁ হলে, যদি হ্যাঁ হয় তবে সরকারি বেসরকারি বীমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। হ্যাঁ হলে সবকিছু কাগজপত্র, নাম্বার টাম্বার, পলিসি নাম্বার সব দিতে হবে, যা হয় আর কি। তেমনটাই হেড অফ দ্য ফ্যামিলিরও যদি তুমি যদি প্রথম এতে হ্যাঁ দিয়ে থাকো, তাহলে সবারই এইভাবে দেখাতে হবে যার যার আছে। আর যদি শুরুটাতেই না দিয়ে থাকো, তো কারণ নেই, পুরোটা ফ্যামিলি সবার হিসেবেই তুমি না বলেছো, তাহলে আর তলার কিছু ঘরে কিছু দিতে হবে না। নাহলে হ্যাঁ হলে হেড অফ দ্য ফ্যামিলিরও সরকারি কোনো বীমা আছে নাকি বেসরকারি বীমা আছে, এইসব আর কি দিতে হবে। সদস্য 1 2 3 4 5, বোঝা গেছে, এটা খুব সোজা। এবার তোমার এখানে প্রফেশন হিসেবে জানতে চাইছে তোমার পরিবারের কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে কোনো ট্যাক্স দেয় কি, ইনকাম ট্যাক্স এখানে। সেক্ষেত্রে তুমি হ্যাঁ বা না হিসেবে দিলে। যদি দেয় তাহলে হ্যাঁ দেবে, আর না হলে না দেবে। ওই ঘরে টিক মেরে এবার ডান দিকে যে নির্দেশনার ঘরটা আছে, আমি বলেছি যাই ফিল আপ করবে তার ডান দিকে একটা করে টিক মারতে মারতে থাকবে। এবার 2 নম্বর পয়েন্ট কি চাইছে, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, মানে এটা হচ্ছে অপশনাল। যদি তোমার পরিবারের প্যান কার্ড থাকে, তোমারও আছে বা তোমার হেড অফ দ্য ফ্যামিলি আছে, বাকি সবার আছে, যদি থাকে তাহলে সেখানে হ্যাঁ হিসেবে দেবে। আর হ্যাঁ দিলে তার প্যান কার্ডে, হেড অফ দ্য ফ্যামিলির প্যান কার্ড আছে, তার নাম, প্যান কার্ডে কি আছে, তার প্যান নাম্বারটা, সদস্য নম্বর 1-এরও যদি প্যান কার্ড থাকে, তার নাম, প্যান কার্ডে কি আছে, তার প্যান নাম্বার, এইসব। আর যদি হেড অফ দ্য ফ্যামিলির প্যান কার্ড আছে, শুধু তারটাই দেবে, আর বাকিদের প্যান কার্ড নেই দেবে না, যা হয় আর কি। যদি কোনো সদস্য, এখানে সবার জিজ্ঞেস করছে না, কোনো সদস্যেরই যদি থাকে শুধু তারটাই দিতে হবে। আর যদি কারণ নেই, তো নাটা এটা মেরে দিলে আর নিচেরটাতে কোনো কিছু লেখার প্রয়োজন নেই। কিন্তু যার প্যান কার্ড থাকবে শুরুর ঘরটাতে হ্যাঁই লিখবে, তারপরে শুধুমাত্র যার প্যান কার্ড আছে তার সদস্য 1-এ থাকতে পারে, 2-এ, 3, 4, 5, হেড অফ দ্য ফ্যামিলি যারই থাকবে তারটাকে উল্লেখ করতে হবে ওখানে। এবার তার পরের কলমে দেখো,
কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান এখানেও হেড অফ দ্য ফ্যামিলি একটা চেয়েছে। সে কর্মসংস্থানের পরিবারের প্রধান, সরকারি ক্ষেত্র বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত, সে পরিবারের যাকে তুমি গার্জেন আগে থেকে দেখিয়ে এসছো, সে কি কাজ করে, সে কি কাজ করে তোমার ঘরে উপার্জন করে আনে। সেটা একটা চাকরি বাকরি করে, সে যেহেতু গার্জেন বা তুমি যাকে দেখিয়েছো সে যদি কোনো চাকরি বাকরি করে, সেটা কি কোনো গভর্নমেন্ট চাকরি, সরকারি চাকরি না বেসরকারি চাকরি, নাকি এমনি জাস্ট কোনো পরিযায়ী শ্রমিক বা তার নিজস্ব বিজনেস আছে, বাংলাতেই লেখা আছে, তোমরা দেখে বুঝে বুঝে সেই ঘর অনুযায়ী তোমরা ঠিক মতো বুঝে সুঝে একটা করে টিক মারবে। আর যদি সে বেকার হয় তাহলে বেকারও একটা টিক মারবে। উপরেরটাই কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির বিবরণটা চাইছে, যাকে তুমি গার্জেন দেখিয়েছো। তারপরে সদস্য 1 2 3 4 5, বাকি যারা মেম্বার আছে ওই হেড অফ দ্য ফ্যামিলিকে বাদ দিয়ে তারা যদি কেউ কোনো কাজ করে তাহলে সেই অনুযায়ী সরকারি না বেসরকারি, নাকি অন্যান্য ঠিকাদার, নাকি তার ব্যবসা, নাকি অন্যান্য পরিযায়ী শ্রমিক, এইসব যা কিছু আছে নিজেই বুঝে দিতে পারবে। এবার তার পরের ক্ষেত্রে পরের কলামে কি আছে, 4 নম্বর পয়েন্টে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। এবার শিক্ষিত তোমার পরিবারে যারা হাতে সই করতে পারে, শিক্ষিত হিসেবে তাদেরই এখানে বোঝানো হয়। শিক্ষিত মানে যে হাই ফাই খুব এডুকেটেড সেটা বলছে না, কিন্তু নাম সই করতে পারে কেমন শিক্ষিত। তার শিক্ষিত প্রাপ্তবয়স্ক তোমার পরিবারে যদি সবাই শিক্ষিত হয়, তার কতজন, তাহলে ওই সংখ্যাটা ওখানে লিখতে হবে শিক্ষিত। এবার অশিক্ষিত তোমার পরিবারে ধরো সবাই হয়তো শিক্ষিত না, 2 জন শিক্ষিত আর বাকি 3 জন অশিক্ষিত, সেই অনুযায়ী ওখানটা দিতে হবে। তারপরে দেখো পরিবারের প্রধানের সম্পর্কে জিজ্ঞেস করছে, সে কি শিক্ষিত নাকি সে অশিক্ষিত। সে শিক্ষিত হলে শিক্ষিত ঘরে একটা টিক মেরে দেবে, আর ডান দিকের ঘরে নির্দেশনা ঘরে তো টিক মারতেই থাকবে। এইভাবে 1 2 3 4 5 করে যারা যারা শিক্ষিত অশিক্ষিত যাই থাকুক না কেন বুঝে সুঝে ওখানে টিক মারবে। ঠিক আছে। এরপরে দেখো 5 নম্বর কলমে কি আছে, কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান কোনো ধারক। যদি সরকারি কোনো ইয়েতে নিযুক্ত থাকে, এটা নিজে বুঝে সুঝেই দেবে। তাহলে হ্যাঁ হলে হ্যাঁ দেবে, না হলে না লিখবে। আর যদি হ্যাঁ দাও তাহলে তার সংক্রান্ত তথ্য, ডকুমেন্ট যা কিছু এখানে চাইছে সেগুলো, সে কি পদে আছে না আছে সবকিছু ওখানে দিতে হবে। না হলে তো আর কিছু, নাটাতে টিক মেরে ছেড়ে দেবে। আর কোনো তোমার পরিবারের সরকারি কি কোনো সরকারি পেনশন পায়, যদি হয় 6 নম্বর কলমে দেখো, কোনো সদস্য কি সরকারি পেনশন ভোগী, তাহলে হ্যাঁ হলে কেউ যদি পেনশন পায় পরিবারে তাহলে হ্যাঁ দেবে, আর না হলে না দেবে। যদি হ্যাঁ হয় তাহলে লেখা কি আছে, তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করুন। পেনশন যদি পায় নিশ্চয়ই পেনশন স্লিপ আছে, সেটাকে কিন্তু দেখাতে হবে। যদি হ্যাঁ তে টিক মারো তবে, না হলে আর কিছু দেখানোর দরকার নেই। আর যা যা সত্যি তোমার আছে ডিটেল, সেইগুলো কিন্তু এখানে দেবে, লুকাবে না। কারণ তুমি যদি এখানে পেনশন পাও আর তুমি না লেখো, ওরা কিন্তু পরে যখন ভেরিফিকেশন করবে না, সব ধরা পড়ে যাবে। ওই জন্য এই ফর্মের ভিতরে ওরা একটা স্বচ্ছতা চাইছে, তুমি অনেস্টলি তোমার যে সত্যি সব ডিটেলস আছে সেইগুলোই এখানে দিও। ঠিক আছে, এটা হলো। এবার 7 নম্বরে কি আছে, কোন সদস্য কি জিএসটি এর অধীনে নিবন্ধিত আছেন, মানে কেউ কি কোনো জিএসটি দেয় বা এমনি কিছু, সেখানেও হ্যাঁ হলে হ্যাঁ দেবে, না হলে না দেবে। এবার জিএসটি যদি দেয়, যদি হ্যাঁ দিকে থাকো তাহলে জিএসটি আইএন যে নাম্বার সেটা দিতে হবে, না হলে তো আর কিছু দিতে হলো না, না টিক দিয়ে দিলে। এবার 8 নম্বর পয়েন্টে কি জানতে চাইছে, পরিবারের মোট বার্ষিক আয়। এবার পরিবারের সবাই যদি কম বেশি কাজ করে, তাদের মোট সবার মিলিয়ে বছরে কত ইনকামটা, ওটাকে একটা ক্যালকুলেট করে ওখানে সংখ্যাতে দিতে হবে। ধরো হেড অফ দ্য ফ্যামিলি যা ইনকাম করে মাসে, সেটাকে 12 মাসে তাহলে কত টাকা আর কি ক্যালকুলেট হলো। বাকি যারা করে সেইগুলোকে টোটাল ক্যালকুলেশন সবার একসাথে, মানে আলাদা আলাদা সবার একসাথে, যে কজন যাই মাসে ইনকাম করে, যদি করে বা করে না সেই অনুযায়ী সেটাকে ক্যালকুলেট করে 12 মাস হিসেবে কত হচ্ছে, মানে এখানে বার্ষিক চাইছে মানে 12 মাস, মাসের হিসেবে 12 মাসে ক্যালকুলেট করে যা হয় সেটাকে অঙ্কে এখানে লিখতে হবে। এর পরেরটা কি দিয়েছে, সিএএ সংক্রান্ত এখানে তথ্য চাইছে। কি লেখা আছে, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যদি তুমি সিএএ তে ফর্ম ফিল আপ করে থাকো, সিএএ তে আবেদন করে থাকো, সেক্ষেত্রে পরিবারের প্রধান যদি আবেদন করে থাকে, হেড অফ দ্য ফ্যামিলি, তাহলে সে দেবে, এটা টিক মারবে। আর যদি কেউ কিছু করেনি তাহলে প্রযোজ্য নয়, ওই যে ঘরটা আছে সেটাতে টিক মারবে, তাহলে আর কিছু দরকার রইলো না। বাস এটা বোঝা গেল। বলারটাই দেখো, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা এআরডি কার্ড বা শিল্পী ক্রেডিট কার্ড, এইসব যে শিক্ষার্থী মানে স্টুডেন্ট কার্ড যেসব থাকে না, নানা ধরনের কার্ড, সেই সব কার্ড যদি তোমার পরিবারের কারোর চালু থাকে, তাহলে সেই অনুযায়ী কিন্তু তাদের এখানে বিবরণ, হেড অফ দ্য ফ্যামিলি, বাকি যা কিছু এখন অব্দি ফিল আপ করে এসছো বুঝে সুঝে তুমি এখানে দিতে হবে। আর যদি না করে থাকো, এই ঘরটা পুরো ফাঁকা ছেড়ে দেবে। তারপরেরটা দেখো 3 নম্বর পয়েন্টে কি চাইছি, যদি এসআইআর 2026 নাম বাদ পড়ে থাকে, মানে ডিলিট হয়ে গেছে, এই যে এসআইআরটা সব বেরোলো, তাতে যদি ডিলিট হয়ে গিয়ে থাকে তোমার পরিবারের কারোর নাম, তাদেরটা কিন্তু মেনশন করতে হবে। পরিবারের প্রধানের যদি গত এই এসআইআর লিস্টে নাম বাদ গিয়ে থাকে তাহলে হ্যাঁ হয়ে যাবে। আর যদি এটা প্রধানের চাইছে, দেখো লেখা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। আর যদি প্রযোজ্য নয়, কারোরই কিছু এসআইআর থেকে বাদ যায়নি, সবাই গেল ভোট দিয়েছে, তাহলে কারোরই প্রযোজ্য নয়তে কে দেবে বা নাতে না দেবে।
এবার তার পরেরটা দেখো, খুব সোজা এগুলো বোঝা। এবার বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। তোমার পরিবারে যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে, হ্যাঁ, থাকতেই পারে, তো আবার সবার নেই, যার থাকবে সেই বাচ্চারও এখানে বিবরণ চাইছে। সেই বিদ্যালয়ের নাম, শিশুর নাম, তাই কোন ক্লাসে পড়ে, সবকিছু দেখে বুঝে সুঝে এখানে ধীরে সুস্থে ফিল আপ করবে। যার ঘরে বাচ্চা কাচ্চা নেই, পুরো ঘরটা পুরো ছেড়ে দেবে। আগেরটাই যদি শিশুর বিবরণ দিয়ে থাকো, তাহলে নিচেরটাতে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। ঘরে বাচ্চা থাকলে তো টিকাকরণ হয়, তার যে কাগজপত্রের যে নাম্বার টাম্বার যে এইসব থাকে, তারা এখানে বুঝে সুঝে ফিল আপ করতে হবে। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? মানে এখানে দেখো কি জানতে চাইছে, এখানে তোমার পরিবারের কেউ কি কোনো বার্ধক্য ভাতা বা অন্যান্য সরকারি যে ডিবিটির মাধ্যমে যে প্রতি মাসে যে ভাতা আসে, সেটা বার্ধক্য ভাতা হতে পারে, বিধবা ভাতা হতে পারে, বা অন্যান্য যে কোনো ভাতা যদি হয়ে থাকে। প্রথমে চেয়েছে পরিবারের প্রধানের, যদি সে কিছু ভাতা পেয়ে থাকে তাহলে হ্যাঁ লিখবে, আর যদি না পেয়ে থাকে ঘরের কেউ, তাহলে না লিখবে। আগে পরিবারের প্রধানের সবকিছু জানতে চায়, তারপরে বাকি সবার। তাহলে পরিবারের প্রধানেরটা হ্যাঁ না করলে এবার সে প্রকল্পের নামও চাইছে, বার্ধক্য ভাতা হলে প্রকল্পের নাম লিখতে হবে, এইভাবে আর কি। আর কেউ যদি কোনো কিছু সরকারি ডিবিটির মাধ্যমে প্রকল্পের সুবিধা না পায়, তাহলে না লিখে দেবে, আর কোনো ঝামেলাই নেই। এর পরের এতেও 1 2 3 4 5 করে এইভাবে বাকি সবারও ওই বিবরণটা চাইছে। ঠিক আছে, এবার হচ্ছে তুমি যে এত কিছু এতক্ষণ ধরে বুঝে সুঝে ফিল আপ করলে, সত্যি মিথ্যা যাই হোক, সেটাকে তুমি নিজের তরফ থেকে যে অনেস্টলি ফিল আপ করেছো, একটাও মিথ্যে তুমি লোকাওনি, স্বচ্ছতা রেখেছো, তারই আর কি তলায় একটা নিজস্ব একটা কনফার্মেশন যে তুমি যা যা লিখেছো তাতে তুমি সম্মত, যে হ্যাঁ ভাই, আমি বুঝে সুঝে আমি সব লিখেছি। এই দেখো কি লেখা আছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী, মানে আমি যেটা লিখেছি সবকিছু আমি বুঝে সুঝে আর সত্যি লিখেছি। আর দেখো মাঝখানে ঘরে সম্মত একটা ঘর চিহ্ন আছে, ওখানে টিক দেওয়ার জন্য, হ্যাঁ আমি যা যা লিখেছি আমি ভেবে চিন্তে লিখেছি, ওখানে একটা টিক দিয়ে দেবে। আর ডান দিকে দেখো নির্দেশনার ঘরে কি আছে, এই ফর্মটি যাচাইযোগ্য। তুমি যা যা এখনো অবধি দিয়েছো, পরে কিন্তু যা যা তথ্য তুমি দিয়েছো সেইগুলোর উপরে একটা ভেরিফিকেশন হবে, বাড়িতে আসবে, ভেরিফিকেশন হবে, সেই অনুযায়ী তোমার ওই ফর্মটা অ্যাকসেপ্টেড হবে, গ্রাহ্য হবে না অগ্রাহ্য হবে নাকি রিজেক্ট হবে, সবকিছু ডিসাইড হবে। এবার তারপরে কি আছে, সত্য প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। তুমি যদি উপরে কোনো কিছু তথ্য ইচ্ছে করে ভুল দিয়ে থাকো, বা ভুলবশত দিয়ে থাকো, বা যা কিছু, তার যদি কোনো সাথে ভেরিফিকেশনে না মিল খায়, তাহলে কিন্তু তোমার আগে যদি কোনো কিছু পেয়ে থাকো সেটাও বন্ধ হয়ে যাবে, আর এটা তো পাবেই না। যে যার যার অন্নপূর্ণা যোজনার জন্য ফিল আপ হচ্ছে তার স্বাক্ষর। আর নিচের যে কলমটা আছে, এটা খালি যাদের কাছে জমা নেবে এরা ফর্মটা, এটা তাদের কাজের জন্য। যেমন লেখা আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এখানে যে অফিসারটা নেবে, যার হাত দিয়ে ভেরিফিকেশনটা হবে, যে বুঝবে যে ফর্মটা একদম সম্পূর্ণ ঠিক ফিল আপ হয়েছে, সবকিছু ঠিক আর কি তথ্য দিয়েছে, সে নিজের মতো করে লিখে এখানে, এটা বাকি কাজটা এটা অফিসিয়াল কাজ, এটা ওদের পেজ থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? এইভাবে বুঝে বুঝে টোটাল 12টা পেজ আছে, এখানে 13টা দেখাচ্ছে, কিন্তু হিসাব অনুযায়ী দেখতে গেলে ওই মানে সব 5টা করে সর্ষে চেয়েছে, তো পেজ বেড়ে গেছে, ওই জন্য এত মোটা পেজ হয়ে গেছে। এইভাবে বুঝে সুঝে তোমরা করবে।